আচ্ছা, নতুন চ্যাপ্টার শুরু করি। হ্যাঁ, চ্যাপ্টার 5 হচ্ছে স্টিম জেনারেটর আর বয়লার। বয়লার সম্পর্কে বা স্টিম, যে স্টিম জেনারেট করে সেটাকেই বলা হয় স্টিম জেনারেটর, বা এক কথায় আমরা মেকানিক্যাল ভাষা বলি এটাকে বয়লার। বয়লার সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? বয়লার কাকে বলে এবং বয়লারের কাজ কি? আচ্ছা, জানা নেই। আচ্ছা, বয়লারের মেইন কাজ হচ্ছে স্টিম জেনারেট করা, মানে জলীয় বাষ্প তৈরি করার কাজই হচ্ছে বয়লারের বা স্টিম জেনারেটর। এখন বয়লার সম্পর্কে পড়ার আগে আমরা দেখি স্টিম কাকে বলে। যেহেতু স্টিম জেনারেট করে, কেউ বলতে পারবেন জলীয় বাষ্প বা স্টিম কাকে বলে? কোনো ধারণা আছে জলীয় বাষ্প বা স্টিম কাকে বলে? পানি থেকে যেটা বাষ্প হয়। পানি থেকে যেটা বাষ্প হয় সেটাকেই, হ্যাঁ, জি। তাহলে পানি থেকে যেটা হয় সেটাই হচ্ছে স্টিম। তার সংজ্ঞা কি এর? এটা ঠিক আছে, পানি থেকে তো বাষ্প তৈরি হয়, এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্যপ্রণালী। কিন্তু কাকে আমরা বাষ্প বলবো স্যার, পানিকে বা জলীয় বাষ্প? টেম্পারেচার একটা নির্দিষ্ট লেভেলে, যেমন 100 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার দিই, তাহলে ওটা ফুটতে শুরু করে এবং ওর উপর থেকে একটা জলীয় বাষ্প বাষ্প আকারে বেরোতে শুরু করে। এটাকেই তো আচ্ছা, স্যার স্টিম বলে। পানি কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাষ্প হয়? স্যার না, ফুটতে শুরু করে। ফুটতে, ওই তো, ওই ফুটা শুরু করা মানে তো বাষ্প হচ্ছে। জি। কারণ পানি হচ্ছে তো, আপনি পাত্রে যদি পানি ফুটান, নিচে হিট বেশি লাগে, তাহলে জন্য নিচে প্রথমে বাষ্প তৈরি হয়, পাত্রের তলায় হচ্ছে প্রথম বাষ্প তৈরি হয়। সেই বাষ্প যেহেতু গ্যাসিয়াস সাবস্টেন্স, বায়বীয় পদার্থ, এই জন্য বাবল আকারে উপরে উঠে বলে আমরা দেখি পানি ফুটতেছে। বুঝতে পারছেন? জি। না, পানির জলীয় বাষ্পে যে বাষ্প তৈরি হয় যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আমরা এতদিন যেটা জেনে আসছি, এটা বললে কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভুল আনসার। কারণ পানি যে কোনো টেম্পারেচারে বাষ্প হতে পারে। বুঝতে পারছেন? চার জি ডিগ্রি স্যার। থেকে শুরু করে 273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, প্রত্যেকটা টেম্পারেচারে পানি বাষ্প হতে পারে। পানি যদি 100 ডিগ্রিতে বাষ্প হতো, তাহলে কি এই যে নদী নালা খাল বিলের পানি শুকায় যাচ্ছে না এখন? জি এই পানিটা শুকাচ্ছে কি হবে? স্যার, রোদের তাপে ওটা বাষ্প আকারে মেঘ বাষ্প হয়ে হয়ে যাচ্ছে। পড়ে। তাহলে যদি জি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পানি বাষ্প হতে হতো, তাহলে আমরা কেউ বাঁচতাম? 100 ডিগ্রি থেকে কেউ টিকে থাকবে? না স্যার। তাহলে কি নদী নালা খাল বিলের পানি কি 100 ডিগ্রি হচ্ছে? এটা কি কখনো চিন্তা করে দেখছেন? আমরা যে পড়ে আসতেছি যে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাষ্প হয়, কিন্তু এই যে নদী নালা খাল বিল সমুদ্র সমস্ত পানিতে বাষ্প হচ্ছে অনবরত, তাই না? তার মানে পানি হচ্ছে যে শুধু 100 ডিগ্রিতে বাষ্প হয় তা না, পানি যে কোনো টেম্পারেচারে বাষ্প হতে পারে। এই জন্য 100 ডিগ্রিতে টেম্পারেচারে বাষ্প হবে শুধুমাত্র যদি প্রেশার হয় 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। আমাদের যে ভূপৃষ্ঠে প্রেশার, সমুদ্রের তলে প্রেশার বলে না, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, বা 1.0325 বার, বা 1.0325 × 10⁵ এই প্রেশারে পানি বাষ্প হয় হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। ঠিক আছে? এখন এই যে জলীয় বাষ্প আমরা সমুদ্র পৃষ্ঠে বলি না, সমুদ্র পৃষ্ঠে কেন বলা হলো? এ তো যে কোনো জায়গায় তো প্রেশার ধরা যেতে পারতো, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাই না? তাহলে সমুদ্র পৃষ্ঠে ধরা হয়েছে কেন? সারা বিশ্বের সবাই আমরা জানি ভূপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাই না? কেন সমুদ্র পৃষ্ঠে ধরা হলো? বাংলাদেশ তো সমান প্লেন ল্যান্ড না মোটামুটি পৃথিবীর মধ্যে। যদি বাংলাদেশেই রেফারেন্স হিসেবে ধরতো যে এখানে প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক, তা না ধরে কেন সমুদ্র পৃষ্ঠে ধরছে প্রেশার, কেউ বলতে পারবেন? জানা আছে? না স্যার। হ্যাঁ, দেখেন, একদম সিম্পল সায়েন্স, কিন্তু আমরা কেউ জানি না। কারণ আমরা তো সবাই সায়েন্সের স্টুডেন্ট। ইঞ্জিনিয়ারিং মানে কি? সায়েন্স না, অ্যাপ্লাইড সায়েন্স। এই ছোট ছোট সায়েন্স যে যত জানবে তো সে তত ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে। তাহলে এর মেন কারণ হচ্ছে পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ কি পানি না? আর 1 ভাগ স্থল না? এই সমুদ্রের পানির উচ্চতা কোথাও কোনো দেশে কি বেশি, কোনো দেশে কি কম? পুরো পৃথিবীতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সেম। আপনি যে দেশেই যান না কেন, সমুদ্রের পানির উচ্চতা এক দেশে বেশি এক দেশে কম হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এই যে স্থল, কোনো দেশে উচ্চ কোনো দেশে নিচু, তাই না? জি স্যার। এই জন্য সারা ওয়ার্ল্ড কে রেফারেন্স হিসেবে এই সমুদ্র পৃষ্ঠের প্রেশারটাকে ধরা হয়েছে। তাহলে এই 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার হলে আমাদের পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাষ্প হবে। এর থেকে যদি প্রেশার কমে যায়,
তাহলে পানি কম টেম্পারেচারেই 100 থেকে কমে বাষ্প হবে। আবার যদি এই প্রেশারটা বেড়ে যায়, কম প্রেশারেই পানি বাষ্প হবে। ঠিক আছে, এই জন্য ওই যে 8-9 এর 7-8 এর বিজ্ঞান বই ছিল না, পাহাড়ের উপরে কেন কম তাপমাত্রায় রান্না হয়, তাই না? কারণ আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো তত প্রেশার কমতে থাকে। প্রেশার কমতে থাকলে পানি কম টেম্পারেচারে বাষ্প হওয়া শুরু করে। এই কম টেম্পারেচারে পানি বাষ্প হওয়া শুরু করে, এই জন্য এই স্ক্রিন তো দেই নাই, আপনি স্ক্রিন দেখবেন কিভাবে? আমি তো আলোচনা করতেছি চ্যাপ্টার 5, এখনো পড়ার দিকে যাই নাই। আমি জলীয় বাষ্প কাকে বলে সেটা বলতেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে যত উপরে উঠবো তত প্রেশার যেহেতু কমে যায়, পানি কম তাপমাত্রায় বাষ্প। দেখা যাচ্ছে পাহাড়ের উপরে উঠলাম, তখন দেখা যাচ্ছে প্রেশার অনেক কম, এই কারণে দেখা যাচ্ছে পানি 30 ডিগ্রি, 40 ডিগ্রি বা 50 ডিগ্রিতে বাষ্প হয়। আর খাবার রান্না করার জন্য কি, যত দ্রুত পানি বাষ্প হবে তত দ্রুত রান্না হয় না খাবার? কারণ খাবার তো ফুটতে হবে, ফোটার জন্য পানি তো ফুটতে হবে। পানি ফুটলে সেটা যদি 100 ডিগ্রিতে হয় সমতলে, তাহলে যত উপরে উঠবো তত কম প্রেশার হওয়ার কারণে পানিটা আরো কম টেম্পারেচারে ফুটতে থাকবে, এই জন্য কম টেম্পারেচারেই রান্না হয়ে যায়। কিন্তু ভূপৃষ্ঠে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যেহেতু ভূপৃষ্ঠে আমরা আছি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার না হলে পানি বাষ্প হয় না। ঠিক আছে, কিন্তু তারপরেও কথা আছে, যেহেতু আমি বললাম একটু আগে, নদী নালা খাল বিল সব তো শুকায় যাচ্ছে, এই পানিও বাষ্প হচ্ছে। এখানে কিন্তু টেম্পারেচার 100 ডিগ্রি নাই। টেম্পারেচার যদি 100 ডিগ্রিতে পানি বাষ্প হইতো, তাহলে কি কোনো উদ্ভিদ প্রাণী কেউ বাঁচতো না। কারণ মানুষ ম্যাক্সিমাম 50-এর উপরে গেলেই মানুষ আস্তে আস্তে মরা শুরু করবে, 60-এর উপরে গেলে আর কেউ বাঁচতে পারবো না আমরা টেম্পারেচার। ঠিক আছে, এই জন্য এগুলো কিভাবে হয় সেটা অন্যদিন আলোচনা করবো। আজকে আমরা আসি স্টিম কাকে বলে। ঠিক আছে, তাহলে স্টিম ইজ দা ভ্যাপর অফ ওয়াটার। সংজ্ঞা প্রথমে আমি জিজ্ঞাসা করেছিলাম জলীয় বাষ্প কাকে বলে। জলীয় বাষ্প হচ্ছে বা স্টিম হচ্ছে ইজ দা ভ্যাপর অফ ওয়াটার, তার মানে পানির জলীয় অংশকে বা বায়বীয় অবস্থাকে আমরা বলি স্টিম। ঠিক আছে, স্টিম ইজ দা ভ্যাপর অফ ওয়াটার। এখন এই স্টিম কিভাবে তৈরি হয়, ওই যে একটু আগেই যখন আমি স্টিমের সংজ্ঞা বলছিলাম সবাই বলছিলেন কিভাবে স্টিম তৈরি হয়, সেই কথাটা বলতেছিলেন সবাই। এখন দেখি আমরা কিভাবে স্টিমটা তৈরি হয়। শেয়ার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে শেয়ার ইঞ্জিনে দেখেন, এই যে আমরা একটা পাত্র নিছি, পাত্রতে আমরা হিট দেওয়া শুরু করছি। ঠিক আছে, প্রথমে A B C D E। তাহলে এখানে দেখেন প্রথমে আমরা পানির মধ্যে বাষ্প নিয়ে, এটাকে এখানে ধরেন প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। সেই 1 অ্যাটমসফেরিক প্রেশারে পানি দিয়া, আজকের টেম্পারেচার ধরেন 33 ডিগ্রি, আমরা এখানে দেখানো যেটা হচ্ছে 33 ডিগ্রি টেম্পারেচার যদি আমরা ধরি, এই 33 ডিগ্রি থেকে 100 ডিগ্রি উঠলে পানি বাষ্প হবে, তাই না? তাহলে প্রথমে দেখেন তাপ দিলাম, পানির যে আয়তন ছিল, এরপরে বি ফিগারে পানি কিন্তু এখনো বাষ্প হওয়া শুরু করেনি। টেম্পারেচার কত বলছি? 99 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? তাহলে এই 99 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি কিন্তু তখনও বাষ্প হয়নি, কিন্তু আগে যে পরিমাণ পানি ছিল তার থেকে পানি কি বেড়ে গেছে না আয়তনে? জি স্যার। হ্যাঁ, কারণ কি, পানি যখন আমরা তাপ দিতে থাকবো পানি আস্তে আস্তে হালকা হতে থাকে এবং আয়তন বাড়তে থাকে। এরপরে দেখেন সি নাম্বার পয়েন্ট, এখানে 100 ডিগ্রিতে চলে আসছে, এই জন্য নিচের দিকে আছে পানি, উপরের দিকে আছে হচ্ছে বাষ্প। ঠিক আছে, এর আয়তন আরো বেড়ে গেছে, কারণ গ্যাসিয়াস সাবস্টেন্সের আয়তন বেশি লিকুইড সাবস্টেন্স থেকে, সবচেয়ে আয়তন কম হচ্ছে সলিড সাবস্টেন্স। এবার ডি নাম্বার ফিগার, ওখানেও দেখেন 100 ডিগ্রি আছে, কিন্তু এই স্টিমটাকে বলতেছে, প্রথমটাকে বলতেছে ওয়েট স্টিম, পরেরটাকে বলতেছে ড্রাই স্টিম। এরপরে ই নাম্বারে আরো যদি হিট দিতে থাকি, যদি সময় আরো চেঞ্জ হয়, সেখানে সুপার হিটেড স্টিম। আচ্ছা, এর আগে আমি যেটা আপনাদের প্রশ্ন করতেছি, সবাই তো আমরা মোটামুটি পানি কিভাবে ফুটে দেখছি না? দেখছি কিভাবে পানি ফুটে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কেউ কেউ একটু বলেন তো, এই কি ধরনের পরিবর্তন হয় পানি ফোটানোর সময়? আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসে কিভাবে পানিটা জলীয় বাষ্প হয় সেটা কেউ বলতে পারবেন? স্যার, টেম্পারেচার যখন কম থাকে হুম, তখন টেম্পারেচার দিয়ে আস্তে আস্তে পানি নিচে প্রথমে হালকা হালকা জলীয় বাষ্প হতে শুরু করে, তারপর আস্তে আস্তে কিভাবে বুঝলেন যখন ওই জলীয় বাষ্প হচ্ছে? টেম্পারেচার, স্যার উপরে অবশ্যই জলীয় বাষ্পটা দেখা যায়। দেখা যায়, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তারপরে? তারপরে স্যার যখন টেম্পারেচার আস্তে আস্তে পাত্রটা যখন বেশি গরম হয়ে যায় তখন পানিটাও বেশি গরম হয় এবং ফাইনালি ওটা অনেক দ্রুত ফুটতে শুরু করে এবং বেশি মাত্রায় জলীয় বাষ্প হতে শুরু করে। আচ্ছা, দেখেন এখানেও কিন্তু সায়েন্স আছে, কারণ আমাদের চারিপাশে যা কিছু করতেছে সবই তো সায়েন্স। এই যে পানি যে ফুটতেছে, প্রথমে ধরেন আমাদের এই যে আজকে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে পাত্রে পানি নিলাম, পানি ফোটালাম, আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকলো। এরপরে কিন্তু প্রথমে বাষ্প হয় না, আগেই হচ্ছে ওই বুদবুদ আকারে বাবল তৈরি হয় নিচের দিকে।
কারণ একটু আগেই বললাম আমরা পাত্রের নিচে আগে টেম্পারেচার বাড়ে, তারপরে পাত্রের উপরের টেম্পারেচার বাড়ে। আর যেহেতু নিচের টেম্পারেচার বাড়ে, এই জন্য নিচে প্রথমে জলীয় বাষ্প তৈরি হয়, গ্যাসের সাবস্টেন্স হিসেবে জলীয় বাষ্প। তখন বুদবুদ আকারে, বাবল আকারে জলীয় বাষ্প উপরে উঠতে থাকে। ঠিক আছে, এরপরে যখন 100 ডিগ্রিতে পৌঁছে যায় তখন দেখবেন উপরে ধোঁয়া ওঠে, তাই না? এই ধোঁয়া ওঠার জি পরে স্যার। ধরেন আরো 15 মিনিট, এই ধোঁয়া ওঠার পর থেকে আরো 15 মিনিট যখন ফুটানো হয়, তখন কি উপরে ধোঁয়া দেখা যায়? খেয়াল করছেন কখনো কেউ? আমরা যে পানি ফুটাই, প্রথম দিকে পানি বুদবুদ আকারে বাবল হয়, পানি ফুটতে থাকে আমরা যেটাকে বলি, এরপরে ধোঁয়া, ধোঁয়া মানে আসলে এটা জলীয় বাষ্প বের হয় উপর থেকে, পাত্রের উপরে আমরা দেখতে পাই। কিন্তু তারপরেও যদি আরো 15-20 মিনিট ফুটানো হয়, তখন কিন্তু কোনো জলীয় বাষ্প দেখা যায় না। এটা কি খেয়াল করছেন কেউ? যতক্ষণ পানিটা ফুটতে থাকে ততক্ষণ তো একটা বাষ্প মতো থাকে। না, থাকে না। আপনি আজকে আবার বা কালকে পানি ফুটাতে থাকবেন, স্যার ওটা চা বানান বা, ওটা হচ্ছে হ্যাঁ, স্টিক করে না, মানে একাধারে যে জলীয় বাষ্প হবে এমনটা থাকে না, কিন্তু মাঝে মাঝে তো স্যার জলীয় বাষ্প থাকে না, অনেক বেশি ফোটানোর পর। না, অনেক বেশি ফুটানোর পরে দেখবেন একসময় যে কোনো উপরে কোনো জলীয় বাষ্প দেখা যায় না। ঠিক আছে, ধরেন এই যখন জলীয় বাষ্প উঠতেছে, তারপরে যদি আরো তাপ দিতে থাকেন, টেম্পারেচার বাড়াতে থাকেন, মানে জাল দিতে থাকেন বেশি করে, তখন দেখবেন একসময় এসে উপরে কোনো জলীয় বাষ্প দেখা যাচ্ছে না, কিন্তু হাত দিলে হাতে দেখবেন পানি চলে আসছে এবং হাত পুড়ে যাওয়ারও চান্স আছে। ঠিক আছে, কেন হয় এটা বলতে পারবেন? এটা হয়, আপনারা দেখেন আর না খেয়াল করেন আর না করেন, দেখবেন একসময় যে উপরে কোনো জলীয় বাষ্প দেখা যায় না। যদি এটা বলতে না পারেন, এটাও একটা সায়েন্স। আকাশের দিকে তো সবাই তাকাইছেন, তাকাইছেন না? এমন তো কেউ নেই যে আকাশের দিকে তাকান নাই। এই আকাশের, আমরা জানি হচ্ছে, আমাদের ফিজিক্স বলছে, যদি আলোর রিফ্লেকশন মানে লাইটের রিফ্লেকশন হয়, বা আকাশে কয়টা কালার দেখা যায়? স্যার ব্লু, লাইটের রিফ্লেকশন হলে গ্রিন, 7টা কালার ব্লু, দেখা যায়, তাই ইয়েলো না? এগুলো দেখা যায়। হ্যাঁ, 7টা কালার দেখা যায়। কারণ আমরা জানি এই যে রংধনুর যে 7টা কালার, যে বেসিক কালার, এগুলো হচ্ছে আলোর রিফ্লেকশনের, মানে কি আলো, প্রতিফলন। প্রতিফলন। হ্যাঁ, আলোর প্রতিফলনের ফলে এই 7টা কালার আমরা দেখতে পারি। কিন্তু যখন সূর্য ডুবে যায় সন্ধ্যার পরে এবং সূর্য ওঠার আগে, ভোরের আগে, আকাশের কয়টা কালার দেখা যায় এবং কি কি সেটা? রাত্রে কোনো আলো নাই, সূর্যের আলো নাই, আকাশের কালার কি কালার দেখা যায়, কয়টা কালার দেখা যায় এবং কি কি কালার দেখা যায় বলতে পারবেন কেউ? আর তখন তো কালো ছাড়া আর তো কোনো কালার না, দেখা যায় কালো না। দেখা যায়, ঠিক আছে, একটা কালো, আর কোনো কালার দেখা যায় কিনা? তো সূর্য ডোবার পর পর তিনটা কালার দেখা যায়। না, আপনি যখন ডুবে যাচ্ছে তখন দেখতেছেন, ওটা তো হচ্ছে আপনার সামনে সূর্য নাই, কিন্তু পাশে তো সূর্য আছে। একদম সূর্য ডুবে গেলে, আমি বলছি একদম সূর্য ডুবে গেলে তখন কয়টা কালার দেখা যায়? গাঢ় নীল একটা দেখা যায়, কালো দেখা যায়। কালো দেখা যায়, আকাশে দেখা যায়, তাই তো? আর কোনো কালার দেখা যায়? আর কোন কালার তো দেখি নাই। 3টা কালার দেখা যায়, কালো, স্কাই কালার বা আকাশের যে অরিজিনাল কালার, ব্লু কালার, আর একটা হচ্ছে সাদা কালার দেখা যায়। কেন বলতে পারবেন? কে কি বলতে পারবেন এই কালার কেন? তো এটা কি কারণ আমরা মেঘের জানি কারণে, হচ্ছে, হ্যাঁ, হালকা হালকা মেঘ বা বাষ্পের কারণে? হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, ঠিক আছে। কারণ আমরা জানি লাইটের রিফ্লেকশন হলে 7টা কালার দেখা যায়। দিনের বেলায় আমরা যে কোনো সময় যে কোনো কালার দেখতে পারি আকাশে, ঠিক আছে। কিন্তু লাইট না থাকলে আমরা দেখি কালো, আকাশের যে অরিজিনাল কালার, স্কাই কালার, অথবা সাদা। এর কারণ হচ্ছে এই স্ট্রিম হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। এই 3 প্রকার স্ট্রিমের কারণে আমরা এক এক সময় এক এক কালার দেখি। সেটাই আসি এখন, ওই যে আমরা একটু আগে বললাম না, পাত্রের উপরে ধরেন 15-20 মিনিট ফুটানোর পরে আর তখন জলীয় বাষ্প দেখা যায় না, এর কারণ হচ্ছে একই। তাহলে স্টিম কাকে বলে তো আগেই বললাম, যে স্টিম ইজ দ্য ভ্যাপর অফ ওয়াটার। এরপরে হচ্ছে স্টিম হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ওয়েট স্টিম, একটা হচ্ছে ড্রাই স্টিম, আর একটা হচ্ছে সুপার হিটেড স্টিম। এখানে যেটা আমি 3টা লিখছি দেখেন, প্রথমটা লিখছি ওয়েট স্টিম, তারপর হচ্ছে ড্রাই স্টিম, তারপর হচ্ছে সুপার হিটেড স্টিম। তাহলে ওয়েট স্টিমটা হচ্ছে দেখা যায়, ধরেন আপনি নদী বা সুইমিং পুল বা পুকুর কে গোসল করতে নামছেন, আপনি কি ভিজা উঠবেন না শুকনো উঠবেন? ভিজা। হ্যাঁ, ভিজা উঠতে হবে। তার মানে আমরা যখন পানি থেকে উঠবো, উপরে উঠে তখন আমরা টাওয়াল দিয়ে গা মুছলে তখন শুকাবে, কিন্তু আমরা কখনো শুকনো অবস্থায় পানি থেকে উঠতে পারি না।
তো এই যে যে এই স্টিম ফরমেশন হচ্ছে বা পাত্রে আমরা যেটা বললাম, আগে তো স্টিম তৈরি হয় যেহেতু নিচের টেম্পারেচার বেশি, উপরের থেকে নিচের টেম্পারেচার বেশি থাকে না, কারণ আগুন থাকে কোথায়, নিচে না? আগুন যেহেতু নিচে থাকে পাত্রে, এই জন্য প্রথমে 100 ডিগ্রি আসে হচ্ছে নিচে, আর উপরে তখন 100 ডিগ্রি পৌঁছায় না, এই জন্য নিচে প্রথম জলীয় বাষ্প তৈরি হয়। আর জলীয় বাষ্প যেহেতু গ্যাসিয়াস সাবস্টেন্স, সে নিচ থেকে উপরে উঠতে থাকে, উঠতে থাকলে তখন আমরা প্রথমে যে জলীয় বাষ্পটা পাবো, যেহেতু পানির ভিতর থেকে উঠতেছে, ওটা হচ্ছে ভিজা অবস্থায় উঠবে। এই ভিজা অবস্থায় যে স্টিমটা, সেটাকে আমরা বলি ওয়েট স্টিম। এবং এই ওয়েট স্টিমটা দেখা যায়, ভিজিবল। তাহলে ওয়েট স্টিমটা কি, যে স্টিমের মধ্যে ওয়াটার পার্টিকেল সাসপেন্ডেড অবস্থায় থাকে, এবং যেটা ভিজিবল স্টিম সেটাকে বলা হয় ওয়েট স্টিম। তার মানে যে স্টিমের মধ্যে ছোট ছোট ওয়াটার পার্টিকেলের বা ছোট ছোট জলীয় কণা থাকবে এবং যেটা দেখা যাবে, সেই স্টিমটাকে আমরা বলি ওয়েট স্টিম। এই ওয়েট স্টিমকে যদি আমরা ফার্দার হিট করতে থাকি উপরে, তখন টেম্পারেচার 100 বা 100-র উপরে চলে যাবে। তখন এই যখন উপরে স্টিমটা নিচ থেকে তৈরি হয়ে উপরে আসবে, তখন কি আর জলীয় বাষ্পের মধ্যে কোনো ওয়াটার পার্টিকেল থাকতে পারবে? না স্যার, ড্রাই হয়ে যায়। হ্যাঁ, কারণ পুরোটাই জলে, যে পানিটুকু ছিল সেই পানিটুকু ছোট ছোট যে ওয়াটার পার্টিকেল ছিল, সেই পার্টিকেলটাও আবার স্টিমে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে গেলে তখন আর কোনো ওয়াটার পার্টিকেল থাকবে না স্টিমের মধ্যে, সেই স্টিমটাকে আমরা বলি ড্রাই স্টিম। তার মানে ওয়েট স্টিমকে যদি ফার্দার আরো হিট করতে থাকি, তাহলে এর মধ্যে যে ওয়াটার পার্টিকেল গুলো ছিল সেটাও জলীয় বাষ্পে কনভার্ট হয়ে যাবে, এবং সেটা তখন ইনভিজিবল হয়ে যাবে, দেখা যাবে না। এই স্টিমটাকে আমরা বলি ওয়েট স্টিম। ঠিক আছে? এই ওয়েট স্টিমকে যদি আমরা আরো আরো বেশি করে হিট দিতে থাকি, তখন এ তো পুরোপুরি ড্রাই হয়ে গেছে এবং ইনভিজিবল হয়ে গেছে, সে আরো ইনভিজিবল হয়ে যাবে এবং আরো ড্রাই হয়ে যাবে। সেই স্টিমটাকে আমরা বলি সুপার হিটেড স্টিম। ক্লিয়ার? তাহলে ওই যে পাত্রে আমরা যদি বেশি সময় ধরে পানি ফুটাতে থাকি, এক সময় দেখা যাবে যে পাত্রে কোনো জলীয় বাষ্প দেখা যাচ্ছে না পাত্রের উপরে। ক্লিয়ার? কেন দেখা যাচ্ছে না, এবার কি ক্লিয়ার হয়েছে? স্যার, জলীয় বাষ্প দেখা যাবে না কিন্তু হ্যাঁ, বিদ্যমান থাকবে, হাত দিলে হ্যাঁ, বা হাত কোনো দিলে, একটা হ্যাঁ, পাত্র রাইট। দিলে বোঝা যাবে, সেটা হচ্ছে জি, জি, জি। সুপারহিটেড। হ্যাঁ, ওইটা হচ্ছে ড্রাই স্টিম বা সুপার হিটেড স্টিম। যদি ওই আচ্ছা স্যার। যখন ধোঁয়ার মতো দেখতে পাচ্ছি, এর সাথে সাথে যে স্টিমটা সেটা হচ্ছে ড্রাই। এরপরে যদি ড্রাই। আরো সময় বাড়তে থাকে, 20 মিনিট 30 মিনিট হতে থাকে, পরে যেটা হবে, যেহেতু হিট আরো বেড়ে গেছে, টেম্পারেচার আরো বেড়ে গেছে, তখন সেই স্টিমটা হয়ে যাবে সুপার হিটেড স্টিম। ক্লিয়ার হয়েছে এখন? তাহলে স্টিম কাকে বলে, কত প্রকার, কি কি, ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা। এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। কোনো প্রশ্ন আছে কিনা? স্টিম কাকে বলে, কত প্রকার, কি কি, এই সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা বুঝলাম যে যখন স্টিমটা নিচ থেকে উঠে উপরে থেকে উঠে, সেই জন্য ওর মধ্যে ওয়াটার পার্টিকেল থাকে। সেই ওয়াটার পার্টিকেল থাকার কারণে সেই স্টিমটা দেখা যায় ধোঁয়া আকারে, এবং এটা ভিজিবল। এইটাকে বলা হয় ওয়েট স্টিম। ড্রাই স্টিম হচ্ছে, ওয়েট স্টিমকে যদি আমরা ফার্দার আরো হিট করি, তার মধ্যে এর মধ্যে যে ওয়াটার পার্টিকেল গুলো ছিল, সেই ওয়াটার পার্টিকেল গুলো আস্তে আস্তে স্টিমে কনভার্ট হয়ে যায় এবং ইনভিজিবল হয়ে যায়। এই ইনভিজিবল স্টিমটাকে আমরা বলি ড্রাই স্টিম। এই ড্রাই স্টিমকে যদি আমরা ফার্দার আরো হিট করতে থাকি, তখন সেটাকে আরো টেম্পারেচার বাড়ে, তখন সেটা তো দেখাই যায় না এবং আরো বেশি হিটেড অবস্থায় থাকে, সেই স্টিমটাকে বলি আমরা সুপার হিটেড স্টিম। এখানে দেখেন, এই যে যেহেতু আমরা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ধরছি, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাষ্প হচ্ছে। তাহলে এই যে 33 বা আজকে যদি 35 হয় বা 30 হয়, সেই টেম্পারেচার থেকে এই 100 ডিগ্রি পর্যন্ত এই হিটকে আমরা তাপ কত প্রকার পড়ছি, 2 প্রকার পড়ছি, তাই না? আমরা যখন, আপনারা যখন ডিপ্লোমা পড়ছেন ফিজিক্স বইতে, ওই এসএসসি ফিজিক্স বই তো পড়তে হয়েছে আপনাদেরকে, বা বিজ্ঞান বই পড়তে হয়েছে। সেই ফিজিক্সে ছিল হচ্ছে তাপ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে সুপ্ত তাপ, মনে আছে? বা কেউ কি বলতে পারবেন কাকে আপেক্ষিক তাপ বলে আর কাকে সুপ্ত তাপ বলে? ইংলিশে হচ্ছে সেন্সিবল হিট আর ল্যাটেন্ট হিট। আপেক্ষিক তাপ হচ্ছে সেন্সিবল হিট, আর সুপ্ত তাপ হচ্ছে ল্যাটেন্ট হিট। কেউ কি বলতে পারবেন সংজ্ঞা? বলতে পারবেন না? স্যার, কারো কি জানা আছে সুপ্ততাপটা কিনা? হয়তো পারবো। সুপ্ততাপ হচ্ছে স্যার, মানে যে সাবস্টান্সের উপর কাজ করতেছে ওটা মানে বোঝা যায় না, মানে কাজ আচ্ছা, হচ্ছে না, ঠিক বাট আছে। অল্প অল্প। না, ঠিক আছে, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। এই সেন্সিবল হিট বা আপেক্ষিক তাপ হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে। এই দেখেন, এখানে এই 33 থেকে 100, এখানে পানি আছে না? তাহলে অবস্থার কি পরিবর্তন হয়েছে কোনো?
না স্যার। পানি ছিল, পানি আছে, মানে তরল ছিল, তরলই আছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। দেখেন 33 থেকে 100 পর্যন্ত উঠছে, তাপমাত্রা পরিবর্তন হয়েছে না? এটাকে বলা হয় সেন্সিবল হিট বা আপেক্ষিক তাপ। এরপরে দেখেন 100 থেকে 100, এই তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ছিল পানি, হয়ে যাচ্ছে স্টিম। তার মানে যে তাপে বস্তুর অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, তাকে বলা হয় সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। আর এখন হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স হচ্ছে হিট হচ্ছে তিন প্রকার। আগে দেখছি আমরা হিট হচ্ছে দুই প্রকার, একটা আপেক্ষিক তাপ, একটা সুপ্ত তাপ, সেন্সিবল হিট আর ল্যাটেন্ট হিট। আর এইখানে এসে আমরা অ্যাপ্লাইড সায়েন্সে হিট দেখতেছি তিন প্রকার। একটা হচ্ছে সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট, আর হচ্ছে সুপারহিট। সুপারহিটও এক ধরনের সেন্সিবল হিট, কিন্তু অ্যাপ্লাইড সায়েন্সে এটাকে কেন পার্থক্য করা হয়েছে? পার্থক্য করা হয়েছে সেন্সিবল হিট এবং ল্যাটেন্ট হিট হচ্ছে ফেজটা অন্যরকম। এই সেন্সিবল হিটও যেটা তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে না, এক্ষেত্রেও তাই। 100 থেকে 150 যেটা দেখাইছি, এখানেও জলীয় বাষ্প ছিল, জলীয় বাষ্পই আছে, তার মানে অবস্থার কোনো গ্যাসিয়াস ছিল, বায়বীয় ছিল, বায়বীয় অবস্থায় আছে, গ্যাসিয়াস অবস্থায় আছে, কিন্তু টেম্পারেচার পরিবর্তন হয়েছে। এই জন্য অ্যাপ্লাইড সায়েন্সে আলাদা করা হয়েছে, কারণ কি ওটা হচ্ছে লিকুইড ছিল, লিকুইড আছে, আর এই সুপারহিটটা হচ্ছে গ্যাসিয়াস ছিল, গ্যাসিয়াসই আছে। ক্লিয়ার? তাহলে সুপারহিটও হচ্ছে এক ধরনের সেন্সিবল হিট, কিন্তু আমরা অ্যাপ্লাইড সায়েন্সে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে যেহেতু দেখতেছি একটা লিকুইডের ক্ষেত্রে, একটা বায়বীয় পদার্থ বা গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে, সেই জন্য এটাকে আলাদা নামকরণ করা হয়েছে। তাহলে কি সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট এবং সুপারহিট সম্পর্কে ধারণা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ল্যাটিন হিট আরেকবার আরেক- একটু বলবেন? আরেকবার ল্যাটেন্ট হিট হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, তাপমাত্রা যা ছিল তাই থাকবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে। ধরেন সলিড ছিল লিকুইড হবে, বা লিকুইড ছিল গ্যাসিয়াস অবস্থায়, মানে ফেজ ফেজ চেঞ্জ করে ফেলবে, সে যে অবস্থায় ছিল তার থেকে অন্য অবস্থায় চলে যাবে, সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার এটা? স্যার এই যে সুপার হিটটা যদি আরেকবার বলতেন। সুপারহিটটাও এক প্রকার সেন্সিবল হিট, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হবে না। এখানে দেখেন গ্যাসিয়াস ছিল, গ্যাসিয়াস অবস্থায় আছে, কিন্তু তাপমাত্রার কোনো তাপমাত্রার পরিবর্তন আছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বায়বীয় ছিল, বায়বীয় অবস্থায় আছে। ক্লিয়ার হয়েছে? স্যার জি স্যার। মানে বস্তুর অবস্থার পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে, সেটাকে আমরা আগে শিখে আসছি সেন্সিবল হিট বা আপেক্ষিক তাপ। আর এই আপেক্ষিক তাপ আবার এখানে এসে দেখতেছি দুই প্রকার হয়ে যাচ্ছে, একটা হচ্ছে লিকুইড থাকতেছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, আবার গ্যাসিয়াস থাকতেছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এই জন্য দুইটাকে আলাদা করার জন্য আমাদেরকে এটা বলা হয়েছে, একটা হচ্ছে আগের মতো আপেক্ষিক তাপই আছে, আর একটা আসছে সুপারহিট বলা হচ্ছে, যেহেতু টেম্পারেচার বেশি অনেক, এই জন্য এটাকে বলা হচ্ছে সুপারহিট। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে বলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এত কিছু যে আমরা পড়তেছি, কেন পড়তেছি? তার কারণ আমরা ইঞ্জিনিয়ার, আমাদের সবকিছু জানতে হবে। না, জানতে হবে, আমাদের স্টিমের তাহলে ব্যবহার জানলে আমরা বুঝবো কেন স্টিম সম্পর্কে আমাদের এত কিছু পড়তে হচ্ছে। ঠিক আছে? জি স্যার। তাহলে স্টিমের ব্যবহার কি কেউ কি জানেন? স্টিম কোথায় ব্যবহার করা? এই যে স্টিম এতক্ষণ আমরা তৈরি করলাম, এর তো ব্যবহার জানতে হবে, তাই না? কোথায় ব্যবহার করা হয় স্টিম, জানা আছে কিনা? বা স্টিম আমাদের কি কাজে লাগে? কি কি দু একটা ব্যবহার বলতে পারবেন জলীয় বাষ্পের, স্টিমের অ্যাপ্লিকেশন? স্যার বিক্রিয়ার ক্ষেত্রে কি কাজে লাগে? হ্যাঁ, কিসের ক্ষেত্রে? বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পারিনি আপনার কথা। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি ক্ষেত্রে কাজে লাগে? না, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তো কাজে লাগে না। কি পানি কি কারোর সাথে বিক্রিয়া করে? না স্যার। পানি তো তিনটা অবস্থায় থাকতে পারে, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস অবস্থা, কোনো কিছুর সাথে কি বিক্রিয়া করে? পানি কারোর সাথে বিক্রিয়া করে না। স্যার এটাই যে বিভিন্ন মেশিনের মধ্যে পানি দেওয়া দরকার পড়ে এর জন্য কি না?
না, সেটা তো লিকুইড ওয়াটার দেই, ঠান্ডা করার জন্য তো পানি ইউজ করি আমরা, সেটা তো হচ্ছে লিকুইড ওয়াটার। এই পানিটা কি কাজে লাগবে, এই বাষ্পটা কি কাজে লাগবে? প্রাইমারি স্যার ভাবে আয়রনের বাষ্প ক্ষেত্রে দিয়ে যে কাজে কাজে লাগে। কোনটা? আয়রনের ক্ষেত্রে কাজে লাগে, জামা কাপড় আয়রন করার আগে মাঝে মাঝে স্টিম দেওয়া হয় আচ্ছা আয়রনের মাধ্যমে। আচ্ছা, এটা খুবই কম ভাবে ইউজ করে। আপনি তো যখন আপনি কাপড় আয়রন করেন বাসায় যদি করেন, তখন কি স্টিম ব্যবহার করেন? না স্যার, বাসায় ব্যবহার করা হয় না, বিভিন্ন আচ্ছা, অফিসে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওই যে গার্মেন্টস টার্মেন্টসে ব্যবহার করা হয়। কিন্তু এটা হচ্ছে মেজর অ্যাপ্লিকেশন, এটা মাইনর অ্যাপ্লিকেশন। এই যে আমরা, এই যে এখন অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, আপনার মোবাইল চার্জ দিচ্ছেন বা ল্যাপটপ চার্জ দিচ্ছেন, লাইটের মধ্যে বসে আছেন, কিসের মাধ্যমে? এই লাইট জ্বলতেছে কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে। হ্যাঁ, বিদ্যুতের মাধ্যমে। তার মানে ওয়ার্ল্ডের 70% ইলেকট্রিসিটি তৈরি করা হয় এই জলীয় বাষ্প থেকে। বুঝা গেছে? পৃথিবীর 70% বিদ্যুৎ তৈরি করা হয় জলীয় বাষ্প থেকে। এই জলীয় বাষ্প, পানি থেকে জলীয় বাষ্প তৈরি করা হয়। জলীয় বাষ্প দিয়ে টারবাইনের ব্লেড ঘোরানো হয়। টারবাইনের ব্লেড ঘোরানো মানে, আগেই বলছি, রোটারি মোশন মানে হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক। এই রোটারি মোশন পেয়ে গেলে এটা অল্টারনেটর বা জেনারেটর আমরা নামে যেটা চিনি, এই অল্টারনেটরে যখন ঘুরে, অল্টারনেটরের শাফটের উপরে যে ফ্যানে যেমন কয়েল থাকে না, আমরা যে জেনারেটর দেখি এখানেও এরকম কয়েল আছে। ফ্যানে হচ্ছে ইলেকট্রিসিটি দিছি বলে ওই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, এবার চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্র তৈরি হলে ওই ফ্যানটা ঘুরতেছে। আর জেনারেটরের উল্টা, এই ঘোরার ফলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্র তৈরি হলে ওই একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ডকে যখন ঘুরে কাট করে বা একটাকে একটা ক্রস করে চলে যায়, তখন হচ্ছে ফ্লাক্স তৈরি হয়। সেই ফ্লাক্সটাই হচ্ছে ইলেকট্রিসিটি। ঠিক আছে? এইভাবে সারা ওয়ার্ল্ডের 70% ইলেকট্রিসিটি তৈরি হয় হচ্ছে জলীয় বাষ্প থেকে। এখন ধরেন আপনি, টারবাইনের যে সিস্টেমটা বললেন, মানে আমরা তো নর্মালি জানতাম যে মানে নদীর সাইডে বা কোনো জলাশয়ের পাশে ওটা করলে যে হাওয়াতে টারবাইন দিয়ে সামহাউ আচ্ছা ওটা পড়াবো, পানি, ওটা চ্যাপ্টার 7 আসলে ওটা পড়াবো, বুঝছেন? মানে তাহলে এখন এই যদি, এটার পিছনে কি জলীয় বাষ্পই কাজ করে, স্টিম? না ওটা বাতাস, ওটা বাতাস, আচ্ছা আচ্ছা, আমি ওটা ভাবছিলাম বাতাসের ওইটা। প্রেসারে ঘুরে, বুঝছেন? ওই বাতাসের প্রেসারে ঘুরে যেটা ন্যাচারালি পাই, সেই একই ভাবে হচ্ছে আমরা জলীয় বাষ্প তৈরি করলে জলীয় বাষ্পের প্রেসার তো অনেক বেশি। কারণ পি ইজ ডাইরেক্টলি প্রফেশন, মানে তাপমাত্রা আর চাপ একটা বাড়লে আরেকটা বাড়বে না। এই জন্য স্টিমের টেম্পারেচার বাড়াই দিয়ে আমরা চাপ বাড়াই। চাপ বাড়ালে ওই প্রেসারেই বড় বড় টারবাইনের ব্লেড ঘুরতে থাকে, অনেক জোরে ঘুরে, 4000 5000 আরপিএম ঘুরতে থাকে, মানে দেখাই যাবে না যে ব্লেড ঘুরতেছে, এত স্পিডে ঘুরে। তাহলে ওই ঘোরা থেকেই মেকানিক্যাল ওয়ার্ক পেয়ে গেল, মানে ঘূর্ণন গতি মানেই হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক। ওইখান থেকে অল্টারনেটরের মাধ্যমে এটাকে অল্টারনেট করি, ইলেকট্রিক্যাল ওয়ার্কে কনভার্ট করি, মেকানিক্যাল ওয়ার্কটাকে ইলেকট্রিক্যাল ওয়ার্কে কনভার্ট করে আমরা ইলেকট্রিসিটি পাই। ঠিক আছে? তা আপনি হচ্ছে সিএসসি ইঞ্জিনিয়ার, কেন স্ট্রিম জানা লাগবে, তাই না? প্রশ্ন এটা না? স্যার তাহলে এটা কি এমন হবে যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য? না, সেটা হলো ইঞ্জিন করে, এরপরে চ্যাপ্টারে পড়াবো এটা। এটা হচ্ছে প্রেসার এনার্জি থেকে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি থেকে মেকানিক্যাল ওয়ার্ক। ঠিক আছে? কারণ স্টিম যখন তৈরি করে টেম্পারেচার বাড়া মানে প্রেসার বেড়ে যায়, ওই প্রেসারে টারবাইন ব্লেড ঘুরে। আর যেখানে কোনো গতি থাকে, এনার্জি হচ্ছে দুই প্রকার, কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে যেখানে গতি থাকবে, সেই আর গতি থাকলে সেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। আর যেখানে স্থির, যেমন এই যে পেট্রোল ডিজেল ক্রাশিং, এতে প্রচুর পরিমাণ শক্তি আছে না? এই শক্তি কি দেখা যায়? না স্যার। দেখবেন কিভাবে? দেখতে হলে কি করতে হবে? এই যে পেট্রোল ডিজেল বা কেরোসিনের অনেক শক্তি, এ তো এমনি দেখলে তো বোঝা যায় না, বোঝা যায়? না স্যার। শক্তি পাইতে গেলে কি করতে হবে? মেশিন এনার্জি থেকে কনভার্ট না, করতে আগুন হবে। ধরায় দিতে হবে। আগুন ধরায় দিলে বোঝা যায় যে এর কি পরিমাণ শক্তি, তখন বোঝা যায় না? জি পুরাই স্যার। সবকিছু পুরাই ডুবাই ফেলে, ওই তাপ শক্তি তখন হয়। ওইটা যদি রোটারি মোশনে বা ঘূর্ণন গতিতে কনভার্ট করি, সেটা হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে? তাহলে ওয়ার্ল্ডের আপনার পড়তে হবে কেন? আমার প্রশ্ন হচ্ছে হচ্ছে এই স্টিম তৈরি করা নিয়ে আপনার কেন পড়তে হচ্ছে? আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছেন, তাই না? তাহলে আপনাকে কেন পড়তে হবে? স্যার এই প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আপনার কি ধারণা বলেন তো? এই এত স্ট্রিম নিয়ে আমাদের পড়াশোনা করে লাভ কি? আমরা তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে। কে বলতে পারবেন?
কারোর কি ধারণা আছে? স্যার যেহেতু মেকানিক্সটা আমাদের হচ্ছে যে ডিভাইস গুলো ইন্টারনালি আমরা কম্পিউটারের জন্য বানানো হয় ওর ওর কাজে লাগে, সুতরাং এটাও হয়তো হার্ডওয়্যার রিলেটেড কোনো কাজেই। না, এখানে আপনার সফটওয়্যার রিলেটেড কাজ করতে হবে। এই যে দেখেন আমাদের যে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট আছে না বাংলাদেশে, ওখানে কি জি শুধু স্যার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করে? স্যার পাওয়ার প্ল্যান্ট গুলো যেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়, পাওয়ার প্ল্যান্ট, এখানে কি শুধু ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করে? ওখানে কিন্তু সিএসসি ইঞ্জিনিয়াররাও কাজ করে, আবার সিভিল ইঞ্জিনিয়াররাও কাজ করে, করে না? তাহলে সিএসসি দের কাজ কি? সিএসসি দের কাজ হচ্ছে এই যে স্টিম তৈরি করতে হবে, এই পুরো কন্ট্রোল রুম, এই মেশিনটা চালনা করার জন্য, স্টিম তৈরি করার জন্য কি লাগবে? বয়লার। এই বয়লার পরিচালনা করা হয় কি এখন সবাই বলছিলাম সফটওয়্যারের মাধ্যমে, পিএলসি কন্ট্রোল সিস্টেম। সিএসসি দের কাজ হচ্ছে কিভাবে স্টিম তৈরি করবেন, কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিবেন, কত প্রেসার দিবেন, সবকিছু কন্ট্রোল রুমে বসে বসে প্রোগ্রাম চেঞ্জ করতে হয় হচ্ছে সিএসসি দের। এখন আপনি যদি না জানেন যে স্টিম কিভাবে তৈরি হয়, কিভাবে টেম্পারেচার বাড়ে, তাহলে কি আপনি কোড কন্ট্রোল করতে পারবেন? পারা যাবে? এই জন্য দেখবেন এই যে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যখন সার্কুলার দেয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সার্কুলার দেয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সার্কুলার দেয়, সিএসসি ইঞ্জিনিয়ার সার্কুলার দেয়। ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল যদি 10 জন করে লেখে, সেখানে সিএসসি লাগবে 3 জন, কিন্তু লাগবে তো। তাহলে এরা যদি এই স্টিম জেনারেশন বা বয়লারের ফাংশন যদি না পারে, তাহলে একে কি কন্ট্রোল করা সম্ভব হবে কোনোভাবে? যে প্রশ্ন করছিলেন ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এই যে প্রশ্ন, শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আরো কি কি অ্যাপ্লিকেশন আছে দেখেন। এটা তো আমরা বললাম ওয়ার্ল্ডের 70% ইলেকট্রিসিটি তৈরি করি আমরা স্টিম থেকে। এবার আসে হচ্ছে আপনি যে কাগজে লিখতেছেন, কাগজ কি থেকে তৈরি হয়? কি গাছ দিয়ে তৈরি হয় কাগজ? গাছ গাছের পাতা থেকে। হ্যাঁ, গাছ পাতা এইসব দিয়ে, তাই না? তাহলে এটাকে আমরা গাছ বা এই লতা পাতা এগুলোকে প্রথমে পেস্ট তৈরি করি, একদম মন্ড তৈরি করি। মন্ড তৈরি করে ড্রামের উপরে দিয়ে পাতলা কাগজ তৈরি করে। তাহলে এই কাগজ ভিজা থাকে না, মন্ড বা পেস্ট, এটা তো ভিজা, তাই না? এই ভিজাটাকে শুকনো করতে গেলে আপনি যদি বাতাস দিয়ে শুকান, তাহলে কি ওই ভিজা কাগজে যদি বাতাস দেন কি হবে বলেন তো? শুকায় যাবে। কাগজটা ছিঁড়ে যাওয়ার কাগজ পর। ছিঁড়ে যাবে না? জি স্যার। এই এই শুকনা কাগজ তো অনেক শক্ত, কিন্তু ভিজা কাগজ কি শক্ত হয়? দেখছেন কখনো ভিজা কাগজ বাতাসে দিলে কি ছিঁড়ে যাবে না? তা কাগজ যখন এই পাতলা কাগজ তৈরি হয়, প্রথমে তো ভিজা থাকে, একে যদি বাতাস দিয়ে শুকানো হয় তাহলে এটা হচ্ছে ছিঁড়ে যাবে। আর যদি আমরা হিট দিয়ে শুকাতে চাই, তাহলে কি হবে? একসময় আগুন ধরে যাবে না কাগজে? জি এই জন্য কি করা হয়, লো প্রেসার এবং লো টেম্পারেচারের স্টিম দিয়ে এই কাগজটাকে শুকানো হয়। এই যে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসেন, এটা কিভাবে তৈরি হয়? তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে দর্জি বিভিন্ন শেপে এনে আমাদেরকে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দেয়। এই তুলা থেকে কাপড়, এই যে ফাইনাল প্রোডাক্ট, পোশাক তৈরি করা পর্যন্ত বিভিন্ন লেভেলে এটা সুতা থেকে, এই তুলা থেকে যখন সুতা তৈরি করা তখন ভিজানো হয়, শক্ত করার জন্য মাঠ দেওয়া হয়, আবার যখন রং দেওয়া হয় এটাকে আবার ভিজানো হয়, এভাবে বারবার শুকানো হয়, ভিজানো হয়। এটাও যদি আমরা বাতাস দিয়ে শুকাতাম, তাহলে চিকন পাতলা সুতা বা তুলা এ তো ছিঁড়ে যাবে বা উড়ে চলে যাবে একদম। আর হিট দিয়ে করলে গরম হয়ে গেলে পুড়ে যাবে। এই জন্য এগুলোকেও লো প্রেসার এবং লো টেম্পারেচারের হিট দিয়ে পুড়ানো হয়, শুকানো হয়, পুরানো হয় বলতেছে, শুকানো হয়, ঠিক আছে? তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রোগ্রাম দিয়ে কন্ট্রোল করতে হবে, কারণ টেম্পারেচার বেশি হলে পুড়ে যাবে, আবার যদি প্রেসার বেশি হয়ে যায় তখন তাহলে ছিঁড়ে যাবে। এই জন্য সবকিছু এখন সব অটোমেটিক কন্ট্রোল। ইভেন এই যে আমরা ভাত খাই, আগে ধরেন কি মানুষ কি করতো, ধান সিদ্ধ করতো, করে শুকাতো, তারপরে রাইস মিলে যে হাস্কিং মেশিনে এটাকে হাস্কিং করে আমরা চাল বের করতাম। কিন্তু এখন কি একদিক থেকে ধান ঢুকায় আর একদিক থেকে চাল হয়ে বের হয়ে আসে না? কোনো কি রোদ্রে দেওয়া লাগে, সিদ্ধ করা লাগে? সবই করা হচ্ছে এখন এই স্টিম দিয়ে, কারণ ধান সিদ্ধ করা হয় স্টিম দিয়ে, ধান শুকানো হয় সবই স্টিম দিয়ে, ঠিক আছে? তাহলে এখানেও প্রচুর বয়লারের অ্যাপ্লিকেশন আছে বা স্টিম কাজে লাগে। ইভেন ধরেন আপনার এই যে আমাদের খুলনা অঞ্চলে প্রচুর জুট মিল ছিল, এই পাট থেকে সুন্দর সুন্দর চট কার্পেট তৈরি করি। এক্ষেত্রে ওই যে বিভিন্ন লেভেলে শুকানোর জন্য বা ড্রাই করার জন্য আমরা স্টিম ব্যবহার করি। তার মানে এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে, ওই যে একটু আগে একজন বললেন গার্মেন্টস, গার্মেন্টসে ওই যে আয়রন করার জন্য স্টিম ব্যবহার করা হয়, কাপড়কে নরম করার জন্য। কারণ কাপড় যত নরম হবে আয়রন করতে তত সুবিধা, তত সুন্দর আয়রন হবে, ঠিক আছে?
মানে এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে স্টিম ব্যবহার করা হয় না। আর এই এখন যত ইন্ডাস্ট্রি হয় সবই হচ্ছে অটোমেটিক কন্ট্রোল ইন্ডাস্ট্রি। তাহলে এখানে এই যে বয়লারকেও কন্ট্রোল করা হয় অটোমেটিক ভাবে প্রোগ্রামের মাধ্যমে, পিএলসি কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে। তাহলে এখানে কত পরিমাণ সিএসসি ইঞ্জিনিয়ার লাগবে বুঝতে পারছেন? সবগুলো ইন্ডাস্ট্রি যদি এখন অটোমেটিক হয়ে যায় তখন তো মানুষ থাকবে না, থাকবে কারা? এই টেকনিক্যাল পার্সন গুলো, যারা হচ্ছে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এরাই ইন্ডাস্ট্রি গুলো চালাবে। তার মানে কি আর 20 বছর পরে ওয়ার্ল্ডে আর সাধারণ লোক লাগবে না, টেকনিক্যাল পার্সন ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে না। এই জন্য সবাইকে টেকনোলজি জানতে হবে। তাহলে বোঝা গেছে সিএসসি দের স্ট্রিম কোথায় লাগে, কেন পড়তে হচ্ছে। জি স্যার। এরপরে আসে হচ্ছে শুধু এটা না, শীত প্রধান দেশে রুম হিটিং এর কাজেও হচ্ছে স্টিম ব্যবহার করা হয়। কারণ ওয়ার্ল্ডের যত ধনী দেশ সবগুলো কিন্তু ঠান্ডা দেশ, কারণ কি ঠান্ডার মধ্যে মানুষ বেশি কাজ করতে পারে, এই জন্য এরা বেশি পরিশ্রম করে উন্নত হয়েছে। সেই জন্য পরিশ্রম ছাড়া তো আর উন্নতি করা সম্ভব না। আপনি পড়াশোনা করলেন না, শিখতে পারবেন? শিখতে পারবেন না। এই জন্য পরিশ্রম করলেই সবকিছু শেখা যায় বা উন্নতি করা যায়। এর জন্য শীত প্রধান দেশে যদি রুম হিটিং করেন এই ইলেকট্রিক্যাল হিটার দিয়ে, তাহলে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি বিল আসবে। এর থেকে কম বিল আসবে যদি আপনি এয়ার কন্ডিশনার ইউজ করেন। ধরেন ইলেকট্রিক হিটার দিয়ে যদি 1 ঘন্টা চালালে 20 টাকা আসে, তাহলে এয়ার কন্ডিশনিং দিয়ে যদি রুম হিট করেন তাহলে হচ্ছে 10 টাকায় নেমে আসবে। আর এটা যদি স্টিম দিয়ে হিট করেন তাহলে দেখা যাচ্ছে 5 টাকায় নেমে আসবে। তার মানে এই জন্য শীত প্রধান দেশের রুম হিটিং এর ক্ষেত্রে বা মার্কেট, ইন্ডাস্ট্রি এগুলো হিট করার ক্ষেত্রে স্টিম ব্যবহার করা হয়। আর লাস্ট হচ্ছে যে বিভিন্ন ধরনের হোটেলে 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেল বলে না, এই 5 স্টার হোটেল হতে গেলে 3 স্টার পর্যন্ত হচ্ছে আপনার 3 স্টার মানে হচ্ছে একই সাথে 24 ঘন্টা হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার। আমি শুধু স্টিমের অ্যাপ্লিকেশনটা বলতেছি, অন্য কোনো স্টারের অন্য মিনিং বলতেছি না। একই সাথে ইনস্ট্যান্ট আপনি ওই গিজার চালু করে গরম পানি পাবেন, এটা হবে না। ইনস্ট্যান্ট আপনি যাতে সবসময় 24 ঘন্টা হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার যদি না পান তাহলে সেটা 3 স্টার হোটেল হবে না। আর 5 স্টার হোটেল হতে গেলে শুধু হট ওয়াটার, কোল্ড ওয়াটার না, সাথে স্টিম বাথও থাকতে হবে। স্টিম বাথ না থাকলে আপনি সেটাকে 5 স্টার হোটেলে বলতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে স্টিম বাদ দিয়ে লাভ কি, কেউ বলতে পারবেন? এই স্টিমের মধ্যে গোসল করলে লাভ কি হবে? আচ্ছা, নর্মাল প্রশ্ন, ঠান্ডা পানিতে গোসল করা ভালো শরীরের জন্য নাকি গরম পানিতে গোসল করা? মানে গরম মানে কুসুম গরম, আপনি তো আর গরমকালে দিলে শরীর পুড়ে যাবে। মানুষ হচ্ছে আমাদের দেশের লোকজন 40 থেকে 42 ডিগ্রির উপরে টেম্পারেচারে পানিতে গোসল করতে পারে না। আর সর্বোচ্চ মানুষ যেটা সহ্য করতে পারে সেটা হচ্ছে 48 ডিগ্রি। 48 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উপরে যদি পানি গরম হয় তাহলে আপনার স্কিন পুড়ে যাবে। তাহলে এই গরম পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে গোসল করা ভালো নাকি ঠান্ডা পানি দিয়ে গোসল করা ভালো? স্যার দুই রকম বেনিফিট। কি বেনিফিট বলেন? স্যার যাদের হচ্ছে মাইগ্রেনের সমস্যা, মানে ফিজিক্যাল টাইপের যেগুলো সমস্যা থাকে, এই ধরনের ব্যথায় স্যার ঠান্ডা পানিতে গোসল করা বেটার। আবার অনেকের স্যার ওই যে ব্যথা টাইপের যেগুলো থাকে, বাতের ব্যথা, এই ব্যথা ধরনের যে ফিজিক্যাল ইস্যু গুলো, এগুলো ইয়ে করার জন্য স্যার গরম পানিগুলো মাইন্ড না, রিল্যাক্সের জন্য। হ্যাঁ ঠিক আছে, আপনি অসুস্থ লোকের কথা বাদ দিয়ে জেনারেল যদি আমরা বলি তাহলে হচ্ছে গরম পানি দিয়ে গোসল করা হচ্ছে শরীরের জন্য সবসময় ভালো, এই কুসুম গরম পানি দিয়ে, ঠিক আছে? এবং এই যেহেতু এটার গরম পানি সাথে দিয়ে কি গোসল জীবাণু টিবাণু কোনো সম্পর্ক? না, মাসেল গুলো রিল্যাক্স হয়ে যায়। আপনি ধরেন প্রচুর খাটাখাটনি আচ্ছা। করছেন, হ্যাঁ, সারাদিন প্রচুর ফিজিক্যাল ওয়ার্ক করছেন, অনেক খাটাখাটনি হয়েছে। আপনি যদি গরম পানিতে গোসল করলে হবে না, ধরেন গরম পানির মধ্যে যদি এই নাক মুখ বাদ দিয়ে যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ডুবাই থাকতে পারেন এই গরম পানির মধ্যে, দেখবেন প্রত্যেক মাসেল গুলো রিল্যাক্স হয়ে গেছে। এবং এই গোসলটা সারার পরে আপনি যখন উঠবেন দেখবেন প্রচন্ড খিদা পাইছে। খিদা পাইলে আপনি প্রচুর খাইলেন, খাওয়ার পরে আর বসে থাকতে পারবেন না, সঙ্গে সঙ্গে প্রচন্ড ঘুম আসবে। ঘুম থেকে উঠে দেখবেন একদম শরীর রিল্যাক্স, আপনি যে কঠোর পরিশ্রম করছেন সেটা আর আপনি টের পাবেন না, কারণ মাসেল গুলো এত রিল্যাক্স হয়ে যায়। বুঝতে পারছেন? জি স্যার। এবং উনি যেটা বললো, যে ধরনের পেইন বা মাসেল কন্ট্রাকশন হলে তখন এই গরম পানি শরীরের জন্য খুবই উপকার। তো এই জন্য বয়লার তো আর মানুষের বাসায় থাকা পসিবল না, তাই না? এই জন্য সাধারণত এগুলো, কারণ এটা তো অনেক এক্সপেন্সিভ এবং এটা খুবই বিপজ্জনক ডিভাইস, বাড়িতে রাখলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই জন্য এই হোটেলগুলো থেকে থাকে মানুষ হচ্ছে। আমরা তো ধরেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই মানে কি আরো অসুস্থ হতে যাই, মানে ঘুরতে যাওয়া মানে আর আমরা হোটেলে রিল্যাক্স করি না, হোটেলে ব্যাগ ট্যাগ দেখেই মোটামুটি ঘুরতে বের হয়ে গেলাম। কিন্তু ফরেনাররা যারা ফার্স্ট ওয়ার্ল্ড, এরা হচ্ছে এই যে শুক্র শনিবার বন্ধের দিন এই হোটেলে যায় রিল্যাক্স করতে। এই 5 দিন এরা কঠোর পরিশ্রম করে, কোনো ফাঁকি দেয় না কাজে, মানে অল টাইম কাজ করতে থাকে। তখন যখন প্রচন্ড পরিমাণ উইক হয়ে যায়
টায়ার্ড ফিল করে তখন হোটেলে যেয়ে ওরা হচ্ছে স্টিম বাথ টাথ নিয়ে খাওয়া দাওয়া করে আর ঘুমায়। তখন মাসে রিল্যাক্স হয়ে যায়, আবার সোমবার থেকে পূর্ণ দমে কাজ করতে পারে, ওই জন্য গরম পানিতে গোসল করে। তো এইসব কারণে আমাদের স্টিম জেনারেশন এবং স্টিম কিভাবে কাজ করে জানা দরকার। এই কারণেও সবাইকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সিএসসি এই 3 ইঞ্জিনিয়ারদেরকে আমাদের এই বয়লার সম্পর্কে বা স্টিম সম্পর্কে পড়তে হয়। ক্লিয়ার? এখন তাহলে আসি, আমি প্রশ্নে চলে আসি। 5 নম্বরে দেখেন, আমি প্রশ্ন দেখে দেখে বলে দেই, আপনারা সেটা পড়ে নিবার হচ্ছে, আমার সেটা দিয়ে আছে সবকিছু। ডিস্টিংগুইশ বিটুইন ওয়েট স্টিম এন্ড ড্রাই স্টিম, মানে ওয়েট স্টিম এবং ড্রাই স্টিমের মধ্যে পার্থক্য কি, এটা লিখতে হবে আপনাকে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এই যে সংজ্ঞা বললাম না, পৃথিবীর সায়েন্সে আর্টস কমার্সে সংজ্ঞা হচ্ছে একজন এক এক রকম ভাবে সংজ্ঞা দেয়, তাই না? সায়েন্সে কি সংজ্ঞা এক সংজ্ঞা দুই রকম হতে পারে? একটা জিনিসের সংজ্ঞা সায়েন্সে কি কোনো সংজ্ঞা দুইজন তিনজন বিভিন্ন ভাবে ডিফাইন করছে, না একটাই সংজ্ঞা সায়েন্সে যে কোনো কিছুর? অনেকগুলো সংজ্ঞা। না, সায়েন্সে একটাই সংজ্ঞা। সায়েন্সে আপনি বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যাবে না, তাহলে তো সায়েন্স মিলবে না। সায়েন্সকে একটা রুল রেগুলেশনের মধ্যে যেতে হবে লজিকটা না? সেম রাখতে হবে। হ্যাঁ, স্যার এই যে সায়েন্স এক একজন বিজ্ঞানী এক এক রকম ভাবে ধারণা দিয়েছে ওইটা। ওই বিজ্ঞানীরা কি এক একজন এক এক রকম ধারণা দিতে পারছে? এই পানি থেকে বাষ্প হচ্ছে, এ কি এক এক বিজ্ঞানী এক এক রকম বলতে পারবে? তাহলে কি পানি থেকে বাষ্প হবে? না। বিজ্ঞানে সায়েন্সে সবকিছু হচ্ছে আপনার নির্দিষ্ট রুলের মধ্যে থাকতে হবে, তাই জন্য সংজ্ঞা একের অধিক কখনো সংজ্ঞা হয় না। আর্টস কমার্সে বিভিন্ন জন বিভিন্ন ভাবে সংজ্ঞা করে, বুঝতে পারছেন? কিন্তু সায়েন্সের সংজ্ঞা হচ্ছে সবসময় ইউনিক, এটা মাথায় রাখতে হবে। সায়েন্সে ইউনিক সলিউশন সবসময়, এর বাইরে যাওয়া যাবে না, অল্টারনেটিভ কোনো সলিউশন নাই। অ্যাপ্লাইড সায়েন্সে অল্টারনেটিভ সলিউশন আছে, কিন্তু সায়েন্সে কখনো অল্টারনেটিভ সলিউশন নাই। তাহলে এই জন্য এই পৃথিবীতে যেহেতু দুইটা জিনিসের সংজ্ঞা এক হয় না কখনোই, বা দুইটা জিনিসের সংজ্ঞা আলাদা হওয়ারও কোনো চান্স নাই, মানে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করারও চান্স নাই, একাধিক সংজ্ঞা দেওয়ারও কোনো চান্স নেই একটা বস্তু। এই জন্য আমরা এতদিন পড়ে আসছি কি পার্থক্য মানে কি, টেবিল লিখছি, টেবিল আকারে ডান পাশে একটা লিখছি, বাম পাশে একটা লিখছি, পয়েন্ট আকারে, তাই না? এইভাবে পার্থক্য লিখছি না? নাকি কিভাবে পার্থক্য লিখছেন আপনারা? জি স্যার, টেবিলে। হ্যাঁ, কিন্তু এখন এই যে যেহেতু আমি বললাম সায়েন্সের দুইটা জিনিসের সংজ্ঞা এক না, আর যেহেতু আপনারা সায়েন্স বা অ্যাপ্লাইড সায়েন্সের স্টুডেন্ট, শুধু সংজ্ঞা লিখে দিলেই পার্থক্য হয়ে যাবে। তাহলে ওয়েট স্টিমের সংজ্ঞা এবং ড্রাই স্টিমের সংজ্ঞা লিখে দিলেই এই যে ডিস্টিংগুইশ বিটুইন ওয়েট স্টিম এন্ড ড্রাই স্টিম, এটা হয়ে যাবে। তাহলে ওয়েট স্টিম কি বলছিলাম, যে স্টিমটা মধ্যে ওয়াটার পার্টিকেল সাসপেন্ডেড অবস্থায় থাকে এবং যে স্টিমটা ভিজিবল সেটাকে বলি আমরা ওয়েট স্টিম। এইটুকু লিখলেই ওয়েট স্টিমের সংজ্ঞা হয়ে গেল। আর ড্রাই স্টিম হচ্ছে ওয়েট স্টিমকে যদি আমরা ফার্দার হিট করতে থাকি, এর টেম্পারেচার বাড়তে থাকে এবং যে ওয়াটার পার্টিকেল গুলো ছিল সেগুলো স্টিমে কনভার্ট হয়ে যায় এবং সেটা ইনভিজিবল হয়ে যায়, এই স্টিমটাকে বলি আমরা ড্রাই স্টিম। এই দুটো সংজ্ঞা লিখে দিলেই আপনার এই প্রশ্নটা যদি আসে 2 মাস থাকলে 2 মাসে 2 মাস পেয়ে যাবেন, ঠিক আছে? এবার আসেন মেনশন দ্য অ্যাডভান্টেজ অফ সুপারহিটেড স্টিম। সুপারহিটেড স্টিমের কি কি সুবিধা পাওয়া যায়, অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা। তাহলে সুপারহিটেড স্টিম আমরা লাস্টে যেটা দেখলাম, তাই না, যে স্টিমটা দেখাও যায় না এবং তার হিট বেশি। তাহলে আমরা এই স্টিম তৈরি করতেছি কি কাজ করার জন্য না? তাহলে যে স্টিমের হিট বেশি থাকবে, তাহলে যদি তাপ দিয়ে আমরা যে কাজ করব, তাহলে কি বেশি কাজ করা যাবে না কম কাজ করা যাবে? যেখানে হিট দিয়ে আমরা কাজ করব, হিট থেকে তো ওয়ার্কে কনভার্ট করা যায় বা ওয়ার্ক থেকে হিটে কনভার্ট করা যায়। তাহলে যে ওয়েট স্টিমের হিট কম থাকে, ড্রাই স্টিমে তার থেকে একটু বেশি, আর সুপার হিটেড স্টিমে বেশি। এই জন্য সুপার হিটেড স্টিমে যেহেতু বেশি হিট থাকে, এটা দিয়ে আমরা বেশি কাজ করতে পারি, 1 নম্বর অ্যাডভান্টেজ। 2 নম্বর অ্যাডভান্টেজ, এই যে ইলেকট্রিসিটি বললাম, টারবাইন ঘোরানো, যার যত বেশি হিট থাকবে তার টেম্পারেচার তত বেশি থাকবে, টেম্পারেচার যত বেশি থাকবে প্রেশার তত বেশি প্রেশার থাকবে, সেই প্রেশার দিয়ে টারবাইন ব্লেড তত বেশি ঘুরবে, আর যত বেশি ঘুরবে তত আমরা মেকানিক্যাল ওয়ার্ক পাবো। এই জন্য সুপারহিটেড স্টিমে যেহেতু প্রেশার বেশি থাকে, তাহলে আমরা বেশি মেকানিক্যাল ওয়ার্ক পাবো, এই ক্ষেত্রেও এটাও একটা অ্যাডভান্টেজ। তাহলে ওয়েট স্টিম এবং ড্রাই স্টিমের থেকে সুপারহিটেড থেকে আমরা বেশি প্রেশার ইউজ করে বেশি কাজ করতে পারবো। 3 নম্বর, এই যে স্টিম আমরা যেগুলো তৈরি করি সবই তো মেশিনারিজ ইউজ করা হয়, তাই না? এবং সমস্ত মেশিনারিজ হচ্ছে মেটালের তৈরি, তা মেটালের সাথে যদি পানি লাগে তাহলে কি হবে, মরিচা পড়ে ক্ষয় হবে। এবং এই যে টারবাইন ব্লেড বলেন বা যত মেশিনারিজ বলেন, এতে অনেক হাই স্পিডে চলে, তাই না? তাহলে এটা যদি অল্প একটু ক্ষয় হয়ে যায় সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, এই জন্য ওয়েট স্টিম ব্যবহার করা হয় না। ব্যবহার করলে কি হবে, যখন আমরা পরে নিয়ে আসবো ও সঙ্গে সঙ্গে হিট ছেড়ে দিয়ে আবার ওয়েট স্টিমে কনভার্ট হয়ে যাবে। আর সুপার হিটেড স্টিম যখনই আমরা বয়লার থেকে ওই মেশিনে নিয়ে আসবো, টারবাইন বা অন্য কোনো মেশিনে নিয়ে আসবো, তখন যতই হিট ছাড়ুক সে ড্রাইয়ের নিচে আসতে পারবে না।
এই জন্য কখনো মরিচা আসবে না, মরিচা না আসলে মেশিনটা অনেকদিন টিকে থাকবে বা লংজিভিটি অনেক বেড়ে যাবে। তাহলে এই তিনটা অ্যাডভান্টেজ বললাম, এই তিনটা অ্যাডভান্টেজ লিখলে মোর দেন এনাফ। ঠিক আছে, তাহলে 5-এর এ সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা? 5-এর এ সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে 5-এর বিতে চলে যায়। আমরা হচ্ছে ড্রাইনেজ ফ্র্যাকশন, এনথালপি অফ স্টিম এবং এন্ট্রপি অফ স্টিম। এটার জন্য আমি ওইটার থেকে একটু আসি। এই ড্রেনেজ ফ্যাক্টর, এনথালপি, এন্ট্রপি এগুলো হচ্ছে স্টিমের প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা আগে আসি এনথালপি। এনথালপিকে বলা হয় টোটাল হিট, মানে একটা স্টিমের মধ্যে টোটাল কতটুকু হিট থাকে সেটাকে বলা হয় তার এনথালপি। এখন যদি স্টিমটা ওয়েট স্টিম থাকে তাহলে তার এনথালপি হচ্ছে শুধুমাত্র সেন্সেবল হিট। যদি ড্রাই স্টিম থাকে তাহলে সেন্সেবল হিট প্লাস ল্যাটেন্ট হিট যে যোগ হিটটা পাওয়া যায় সেটাকে বলা হয় এনথালপি অফ ড্রাই স্টিম। আর এই যে সুপার হিটেড স্টিম একদম লাস্ট পর্যন্ত, তার এনথালপি হচ্ছে, তার টোটাল হিট হচ্ছে এনথালপি মানে টোটাল হিট যেহেতু, তাহলে এই তিনটা যোগ সেন্সেবল হিট প্লাস ল্যাটেন্ট হিট প্লাস সুপার হিট। তার মানে এই 33, আমরা আজকে টেম্পারেচার ধরে নিচ্ছি 33, এই 33 থেকে 150 ডিগ্রি উঠার জন্য যতটুকু হিট সে গ্রহণ করে আসে পানি থেকে জলীয় বাষ্প হতে, সেটাকে বলা হয় তার এনথালপি বা টোটাল হিট। এই 0 থেকে 33 এখানে তো কিছুটা টেম্পারেচার বেড়ে আছে তাই না পানির? পানি ধরেন 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 30 ডিগ্রি, এর মধ্যে কিছু হিট আছে, কিন্তু এই হিটটা ন্যাচারালি তৈরি হয়ে আছে বা ন্যাচারালি গ্রহণ করে আছে, আমরা কোনো হিট দেই নাই। এই জন্য এই হিটটাকে কখনো আমাদেরকে কাউন্ট করতে হবে না। আমাদের কাউন্ট করতে হবে আমরা যে পরিমাণ হিট ওয়াটারে সাপ্লাই দিচ্ছি সেই হিটটা। তাহলে ওয়াটারে যতটুকু আমরা হিট সাপ্লাই দেবো তার সব হিটটাকে যদি যোগ করি সেটাকে বলা হয় এনথালপি বা টোটাল হিট। এরপরে হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি হচ্ছে সব আমার শিটে লেখা আছে, সবই পেয়ে যাবেন, আমি যা কথা বলতেছি সব শিটের থেকেই আছে। এখন হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি স্টিমের এমন একটা প্রপার্টি যে প্রপার্টিটা হিট দিলে বেড়ে যায় এবং হিট সরাই ফেললে কমে যায়, সেই স্টিমের প্রপার্টিটাকে বলা হয় এন্ট্রপি। আমরা এখন বলতেছি না পৃথিবীর এন্ট্রপি বেড়ে যাচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, কারণ আমরা যে পরিমাণ হিট রিলিজ করতেছি, এই যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, গাড়ি ঘোড়া, প্রচুর পরিমাণ তাপ আমরা এই অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছি না, আমরা পরিবেশে ছেড়ে দিচ্ছি, এই জন্য পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এই কারণে বলা হচ্ছে পৃথিবীর এন্ট্রপি বেড়ে যাচ্ছে। ঠিক একই ক্ষেত্রে এই স্টিমের এন্ট্রপিটা ওইটাই, যেটা যে প্রপার্টিটা স্টিমের যে প্রপার্টিটা হিট দিলে বাড়ে এবং হিট সরাই ফেললে কমে যায়, সেই প্রপার্টিটাকে বলা হয় এন্ট্রপি। এন্ট্রপিকে আমরা এস দ্বারা প্রকাশ করি আর এনথালপিকে এইচ দ্বারা প্রকাশ করি। এখন আসছে ড্রাইনেজ ফ্র্যাকশন। এই ড্রাইনেজ ফ্র্যাকশনকে বলা হয় কোয়ালিটি অফ স্টিম। মানুষের যেমন কোয়ালিটি আছে স্টিমেরও কোয়ালিটি আছে, স্টিমের কোয়ালিটিকে বলা হয় ড্রাইনেজ ফ্র্যাকশন। ধরেন একটা স্টিম আছে, আপনার 100 গ্রাম আপনার কাছে স্টিম আছে, এই 100 গ্রাম স্টিমের মধ্যে ধরেন ওয়েট স্টিম আছে, তার মধ্যে ওয়েট স্টিম মানে কি পানি থাকবে, তার মানে ধরেন এখানে স্টিম আছে, ড্রাই স্টিম আছে 80 গ্রাম আর 20 গ্রাম আছে হচ্ছে পানি। তো এই ড্রাইনেজ ফ্র্যাকশন বা কোয়ালিটি অফ স্টিম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ মাস অফ অ্যাকচুয়াল ড্রাই স্টিম টু দ্য টোটাল মাস অফ স্টিম। তাহলে ড্রাইনেজ ফ্র্যাকশন বা কোয়ালিটি অফ স্টিমের সংজ্ঞা কি? ড্রাইনেজ ফ্র্যাকশন অর কোয়ালিটি অফ স্টিম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ মাস অফ অ্যাকচুয়াল ড্রাই স্টিম, মানে কতটুকু ড্রাই স্টিম টু দ্য টোটাল মাস, মানে এই থেকে টোটাল যতটুকু স্টিম আছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ড্রাইনেজ ফ্র্যাকশন বা কোয়ালিটি অফ স্টিম। এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। আর তাহলে হচ্ছে যদি ওয়েট স্টিম হয় তাহলে বললাম 80 গ্রাম স্টিম আছে, তাহলে 80 ভাগ 80 যোগ 20, 80 ভাগ 100, তার মানে হচ্ছে 0.8, তার মানে এই স্টিমটার কোয়ালিটি হচ্ছে 80%। এখন যদি 100 গ্রাম ড্রাই স্টিম থাকে বা সুপার হিটেড স্টিম থাকে, এর মধ্যে কি কোনো ওয়াটার পার্টিকেল আছে? তাহলে 0 গ্রাম আছে ওয়াটার পার্টিকেল, 100 গ্রাম হচ্ছে ড্রাই স্টিম, তাহলে 100 ভাগ 0 প্লাস 100, তার মানে 100/100 মানে 1, তার মানে 100%। তাহলে এটার কোয়ালিটি হচ্ছে 100%। তাহলে ভালো স্টিম কোনটা, ওয়েট স্টিম না ড্রাই? অবশ্যই ড্রাই স্টিম। এখন যদি কোনোটাতে 90 গ্রাম ড্রাই স্টিম থাকে 10 গ্রাম পানি থাকে, তাহলে এর কোয়ালিটি হচ্ছে 90%। এই স্টিমের কোয়ালিটিকে আমরা ড্রাইনেজ ফ্র্যাকশন দিয়ে প্রকাশ করি। এর সঙ্গে হচ্ছে ড্রাইনেজ ফ্র্যাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ টোটাল অ্যাকচুয়াল ড্রাই স্টিম টু দ্য টোটাল মাস অফ স্টিম। ঠিক আছে, তাহলে 5-এর বিশেষ হলো। এখন আসি হচ্ছে বয়লার। স্টিম কাকে বলে, কত প্রকার, কি কি, তারপরে ওয়েট স্টিম ড্রাই স্টিমের পার্থক্য, সুপার হিট স্টিমের অ্যাপ্লিকেশন, সাথে পড়লাম হচ্ছে তিনটা স্টিমের প্রপার্টি, একটা হচ্ছে ড্রাইনেজ ফ্র্যাকশন, একটা হচ্ছে এনথালপি অফ স্টিম আর একটা হচ্ছে এন্ট্রপি স্টিম। এই সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা কারো? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা বয়লারে চলে যাই। বয়লার কাকে বলে, কত প্রকার, কি কি, এটুকু পড়ায় আজকে শেষ করে দিব। বয়লার কাকে বলে কারোর কি ধারণা আছে?
এইটা হচ্ছে সে একটা বয়লার। ছবি কি দেখা যায়? ছবি কি দেখতে জি পাচ্ছেন স্যার, সবাই? দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বয়লার। তাহলে বয়লার কাকে বলে? আমি যদি আগে সংজ্ঞা বলে দেই, বয়লার ইজ এ ক্লোজ ভেসেল মেড অফ স্টিল হুইচ প্রডিউস স্টিম ফ্রম ওয়াটার বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হিট এট এনি টেম্পারেচার এন্ড প্রেসার হুইচ ইজ অ্যাবভ অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমরা যে পাত্রে পানি ফুটাই এটা কিন্তু বয়লার না। বয়লার কি বললাম? বয়লার একটা আবদ্ধ পাত্র। বয়লার ইজ এ ক্লোজ ভেসেল মেড অফ স্টিল, মানে বয়লার একটা আবদ্ধ পাত্র, এটা স্টিলের তৈরি। তাহলে কি প্রেসার কুকারের সাথে মিলে যাচ্ছে না? বয়লার ইজ এ ক্লোজ ভেসেল মেড অফ স্টিল হুইচ প্রডিউস স্টিম ফ্রম ওয়াটার বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। মানে বয়লার একটা আবদ্ধ পাত্র যেটা স্টিলের তৈরি, যেটা পানি থেকে তাপ ব্যবহার করে বাষ্প তৈরি করে। তাহলে কি প্রেসার কুকারের সাথে এটা মিলে যায় না? প্রেসার কুকার তো আবদ্ধ পাত্র, স্টিলের তৈরি, এবং এখানে পানি থেকে বাষ্প তৈরি করা সম্ভব, কিন্তু এটাকে আমরা বয়লার বলতে পারবো না। কারণ কি এই লাস্টে যেটা বললাম, হুইচ প্রডিউস স্টিম এট এনি টেম্পারেচার এন্ড প্রেসার হুইচ ইজ অ্যাবভ অ্যাটমসফিয়ারিক প্রেসার। তার মানে এইটা প্রেসার কুকারটা সর্বোচ্চ একটা টেম্পারেচারের উপরে আর কোনো টেম্পারেচার উঠাতে পারে না, এবং সর্বোচ্চ একটা প্রেসারের উপরে আর প্রেসার উঠাতে পারে না। যখনই প্রেসার বেড়ে যায় তখন হচ্ছে ওই যে এখানে যে ভালভ আছে সে ভালভটা খুলে যে সিটি দেয় বা জলীয় বাষ্পটা বের হয়ে যায়। এই জন্য একটা ম্যাক্সিমাম প্রেসারের উপরে, যার যেটা যেভাবে বানানো হয়েছে, যত প্রেসারে বানানো হয় এই ম্যানুফ্যাকচারের স্পেসিফিকেশন অনুযায়ী এর বেশি প্রেসার সে আর উঠাতে পারে না। কিন্তু বয়লার হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসে আপনি যে কোনো টেম্পারেচারে এবং যে কোনো প্রেসারে জলীয় বাষ্প তৈরি করতে পারবেন। তার মানে এই যে বলছি এট এনি টেম্পারেচার এন্ড প্রেসার হুইচ ইজ অ্যাবভ অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার এন্ড প্রেসার, মানে আমাদের যে পরিবেশের তাপ আছে এবং চাপ আছে, যে কোনো এর থেকে বেশি যে কোনো তাপ এবং যে কোনো চাপে যদি জলীয় বাষ্প তৈরি করা যায়, সেই ডিভাইসটাকে আমরা বলি বয়লার। ক্লিয়ার হয়েছে বয়লারের সংজ্ঞা? আরেকবার যদি বলি, বয়লার ইজ এ ক্লোজ ভেসেল মেড অফ স্টিল হুইচ প্রডিউস স্টিম ফ্রম ওয়াটার বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হিট এট এনি টেম্পারেচার এন্ড প্রেসার হুইচ ইজ অ্যাবভ অ্যাটমসফিয়ারিক প্রেসার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি বয়লার কত প্রকার ও কি কি। যেহেতু সংজ্ঞার সাথে আসে, আমরা কাকে বলে কত প্রকার কি কি চলে আসে। বয়লার হচ্ছে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করি। এর আগে আমরা ক্লাসিফিকেশন করছি এরকম 1 2 3 4 ভাবে লিখে চলে আসছি, কিন্তু অ্যাপ্লাইড সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লিকেশনটা আমরা এই ক্লাসিফিকেশনটা ডিপেন্ড করে অ্যাপ্লিকেশনের উপর বা ক্যারেক্টারিস্টিক্সের উপর, কোন ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করি। ধরেন যদি আমরা ধরেন আপনাদের মধ্যে যদি ক্লাসিফাই করি, সবাই তো স্টুডেন্ট তাই না? যদি আমাদের ক্যারেক্টারিস্টিক যদি স্টুডেন্ট হয়, তাহলে কেউ আছেন ফিমেল স্টুডেন্ট, কেউ আছেন মেল স্টুডেন্ট। ক্লিয়ার? এখন হচ্ছে ধরেন এটা একটা ক্লাসিফিকেশন, ক্যারেক্টারিস্টিক্স উপর হলো স্টুডেন্ট ক্যারেক্টারিস্টিক্স, মেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট। এখন ধরেন দুজন মেল স্টুডেন্ট আছে, এদের ক্যারেক্টারিস্টিক কি? দুজনই হচ্ছে ছাত্র, মানে পুরুষ ছাত্র, ঠিক আছে? এখন এদের মধ্যে পার্থক্য কি? কেউ চশমা ব্যবহার করেন, কেউ চশমা ব্যবহার করেন না, এটা হচ্ছে তাদের পার্থক্য। তাহলে তো ওই ছেলেটা দেখেন দুইটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে গেছে। যখন বলছিলাম স্টুডেন্ট, তখন সে ফিমেল স্টুডেন্ট মেল স্টুডেন্টের মধ্যে পড়ছে। আবার যখন বলছে হচ্ছে মেল স্টুডেন্ট, তখন দেখা যাচ্ছে একজন চশমা পরেন, একজন চশমা পরেন না। তাহলে এই ছাত্রটা মেল স্টুডেন্টটা ক্লাস কি কি দুইটা অফ হয়ে ক্লাসিফিকেশনের গেছে? মধ্যে পড়ছে না? কি বলছিলেন কে? শুনতে পাইনি, আরেকবার বলেন। কেউ কিছু বলছেন? হ্যালো, আচ্ছা, আমার বয়লারকে কথা আমরা শোনা যায়? বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করি। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক্স এইগুলোকে বলা হয় বয়লার টিউব বা বয়লার এর পাইপ। এই যে ইনক্লাইন্ড অবস্থায় আছে, এই পাইপের মধ্যে কি আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বয়লারকে দুই ভাগে ভাগ করি। যেমন দেখেন, আমরা পাত্রে পানি দেই, চুলাতে কি আগুন থাকে না? তাহলে কি পানি বাষ্প হয় কিনা? পাত্রে পানি রাখলাম, চুলাতে আগুন দিলাম, পানি বাষ্প হবে কি হবে না? স্যার একটু আরেকবার বলেন। আমরা চুলাতে কি পানি রাখি না আগে? পাত্রে পানি রাখি, আর চুলায় কি আগুন দিয়ে বাষ্প তৈরি করা যাবে কি যাবে না? যাবে স্যার। যাবে। এখন যদি উল্টাটা চিন্তা, আপনি আপনি তো ইঞ্জিনিয়ার, আপনি তো যে কোনো কিছু অল্টারনেটিভ সলিউশন আপনার কাছে আছে। আমি রাখলাম হচ্ছে চুলার ভিতরে পানি আর পাত্রের ভিতরে আগুন, বাষ্প হবে কি হবে না? চুলার ভিতরে পানি আর পাত্রের ভিতরে আগুন, বাষ্প তৈরি হবে কি হবে না? স্যার হবে না। কেন হবে না? তাপ পালে কি পানি বাষ্প হবে না? কিন্তু স্যার তাপটা তো আপনার উপর দিকে যাবে না। কেন তাপ উপর দিকে কেন? যে সংস্পর্শে পাত্র গরম হবে না? গরম হলে কি পাত্র কি উপরে উঠে চলে যাবে? পাত্র ঠান্ডা থাকবে পাত্রের ভিতরে আগুন রাখলে? না স্যার। তাহলে কি বাষ্প হবে, যে কোনো ভাবে বাষ্প তৈরি করা যাবে। তো এই যে এই কন্টেন্ট ইন দা টিউব, টিউবের মধ্যে কি আছে তার উপর ডিপেন্ড করে বয়লারকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে এই পাইপের মধ্যে যদি পানি থাকে এবং চারিপাশে আগুন থাকে, তাহলে সেটাকে বলা হয় ওয়াটার টিউব বয়লার।
আর যদি এই পাইপের মধ্যে আগুন থাকে, চারিপাশে যদি পানি থাকে, সেটাকে বলা হয় ফায়ার টিপ বয়লার। মানে টিউবের মধ্যে কি আছে সেটার উপর ডিপেন্ড করে বয়লারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওয়াটার টিপ বয়লার, একটা হচ্ছে ফায়ার টিপ বয়লার। ঠিক আছে? তাহলে যদি টিউবের মধ্যে পানি থাকে, চারিপাশে থাকবে, টিউবের বাইরে চারিপাশে থাকবে পানি, এই আগুন, এটা হচ্ছে ওয়াটার টিপ বয়লার। আর টিউবের মধ্যে যদি আগুন থাকে, চারিপাশে যদি পানি থাকে, সেটাকে বলা হয় ফায়ার টিপ বয়লার। ঠিক আছে? এবার হচ্ছে প্রেশারের উপর ডিপেন্ড করে বয়লারকে দুই ভাগে বা তিন ভাগে ভাগ করা হয়। প্রেশার, কত প্রেশার ইনক্রিজ করতে পারে, হাই প্রেশার, মিডিয়াম প্রেশার, লো প্রেশার। কোন কোন বই আছে দুই প্রকার, হাই প্রেশার বা লো প্রেশার, আর কোন কোন বইতে আছে তিন প্রকার, হাই প্রেশার, লো প্রেশার, মিডিয়াম প্রেশার। ঠিক আছে? এখন ধরেন হচ্ছে এই আগুনটা বয়লারের ভিতরে তৈরি হবে নাকি বাইরে তৈরি করব? এই আগেই তো বলছে বয়লার হচ্ছে ক্লোজ ভেসেল, মানে এটা একটা আবদ্ধ পাত্র, এর ভিতরে আগুন তৈরি হয়, এখান থেকে পানি থেকে বাষ্প তৈরি হয়। এই আগুনটা যদি ভিতরে তৈরি হয় সেটাকে বলা হয় ইন্টারনালি ফায়ার্ড বয়লার, যদি আগুনটা বাইরে তৈরি হয় তাকে বলা হয় এক্সটার্নালি ফায়ার্ড বয়লার। মানে আগুন যদি ভিতরে তৈরি হয় তাহলে ইন্টারনাল ফায়ার, আর যদি বাইরে হয় তাহলে বলা হয় এক্সটার্নাল ফায়ার বলা। তার মানে হচ্ছে কোথায় আগুন তৈরি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে বয়লারকে দুই ভাগে ভাগ করা হয়। এখন এই যে বয়লার, এটাকে বলা হয় বয়লার ড্রাম, বা এই যে সিলিন্ডারের মতো দেখতেছেন না, এটাকে বলা হয় বয়লার ড্রাম বা বয়লার শেল। এটার উপর ডিপেন্ড করে বয়লারকে দুই ভাগে ভাগ করা যায়। এই বয়লারটা শেলটা কিভাবে রাখছে, এইখানে আমরা শোয়াই রাখছি, এটাকে বলা হয় হরিজন্টাল বয়লার। এটাকে যদি আমরা খাড়া করে রাখতাম, ওই যে গ্যাসের সিলিন্ডার যেভাবে রাখি, এটাকে বলা হয় ভার্টিক্যাল বয়লার। তাহলে সিলিন্ডারের সেলের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে বয়লারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হরিজন্টাল বয়লার, একটা হচ্ছে ভার্টিক্যাল বয়লার। এখন ধরেন আপনার বাড়ি হচ্ছে পাঁচতলা, নিচতলা থেকে উপরে পানি কি এমনি এমনি উঠাতে পারবেন পাঁচতলায়? না স্যার। হ্যাঁ, পাম্প লাগবে, তাই না? ফোর্স দিয়ে, ফোর্স জি। দিয়ে তাকে পানি উঠাতে হবে। আর পাঁচতলা যদি পাঁচতলা থেকে নিচে পানি নামান, তাহলে কোনো কিছু লাগবে? না স্যার। হ্যাঁ, তাহলে এটা পাঁচতলায় যে পানি উঠাচ্ছি নিচতলা থেকে, এটাকে বলা হয় ফোর্স সার্কুলেশন। আর পাঁচতলা থেকে যে নিচতলা নামাচ্ছে, এটাকে বলা হয় ন্যাচারাল সার্কুলেশন। তাহলে এই যে পানিটা সার্কুলেট হওয়ার জন্য আমরা ফোর্স দিয়েও সার্কুলেট করতে পারি, আবার নিজে নিজেও সার্কুলেট হতে পারে। তাহলে এটার সার্কুলেশন অফ ওয়াটারের উপর ডিপেন্ড করে বয়লারকে দুই ভাগে ভাগ করা হয়, ন্যাচারাল সার্কুলেশন বয়লার, ফোর্স সার্কুলেশন বয়লার। ঠিক আছে? তো এইভাবে বয়লারকে আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক উপর ডিপেন্ড করে বয়লারকে ক্লাসিফাই করি। তাহলে আজকে এই যে বয়লার কাকে বলে, কত প্রকার, কি কি, বয়লার কোথায় কাজে লাগে, অ্যাপ্লিকেশন তো বললাম, ওই যে স্টিম তৈরি করার কাজে লাগে, স্টিম কোথায় ব্যবহার করা সবই বুঝছি। তাহলে আজকে এ আর বি প্রশ্নটা শেষ হলো। আর কোনো প্রশ্ন আছে কিনা? আজকে এই পর্যন্ত শেষ করে দিব, যেহেতু 10টা বেজে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? নো স্যার। তাহলে প্রশ্ন আজকে আমরা দুইটা পড়লাম, তাই না? পাশের এ আর বি শেষ হয়েছে। এই নিচের দিকে দেখেন অঙ্ক আছে, এইচ আই জে কে, এগুলো হচ্ছে অঙ্ক, দেখা যায়? তাহলে যেহেতু এবার টাইম কম এবং অনলাইনে ক্লাস হচ্ছে, এই অঙ্ক আর আপনাদের করতে হবে না, এই তিনটা বাদ দিয়ে দেন। ঠিক আছে? পড়তে হবে না এই অঙ্ক, পরীক্ষায় আসবে না। পাঁচের এইচ আই জে, তাহলে বাকি থাকলো হচ্ছে এখানে আমাদের সি থেকে জি পর্যন্ত, এইটা হচ্ছে কালকের ক্লাসে শেষ করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে? এই পর্যন্ত ওকে স্যার। এ বি আজকে পড়া হয়েছে, আগামী কালকে পড়াবো হচ্ছে বয়লার কাকে বলে, কত প্রকার, এগুলো সব পড়ে ফেলছি, এইগুলো পড়াবো কালকে। স্যার তাহলে বলেন আমাদের আজকে এই পর্যন্ত আর কোনো আছে কিনা? স্যার এইটার অ্যান্সার তো থিওরিক্যাল অ্যান্সার, এটা আমরা মানে কোথা থেকে দেখে পড়বো এটা? ওই যে আপনাদের শীট দিয়ে আছে, শীট দিয়ে আছে, আমি যা বলছি সব শীটে লেখা আছে। এই আচ্ছা, প্রশ্নগুলোর আজকে প্রথম অ্যান্সার দিন তো, সব আজকে একটু দেখাই দেই, পাওয়া যাবে? সব শীটে আছে, আমি একটা দেখাই দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। দাঁড়ান, আমার জি স্যার। শীট, আমি শীটটা একটু বের করি, দাঁড়ান 1 মিনিট, শীটটা ওপেন করে নিই, দাঁড়ান ডাউনলোড করি। দেখা যাচ্ছে? নতুন স্লাইড কি দেখা যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বয়লারের শীট। এই যে আজকে যেটা পড়াইলাম ফিগার দেখতে পাচ্ছেন, এই যে এটা, জি। এই যে স্টিম কাকে বলে, এই যে উপরে আমি যেটা পড়াইছি, এই যে উপরেই লেখা আছে। তারপর ওয়েট স্টিম, ড্রাই স্টিম যেটা পড়াইলাম,
এই দেখেন ওয়েট স্টিম, ড্রাই স্টিম, এই যে দুইখানে আছে, দেখা যায়? এই দুটো সংজ্ঞা লিখে দিলেই ওয়েট স্টিম, ড্রাই স্টিম হয়ে যাবে। তারপর পড়েছে অ্যাডভান্টেজ অফ সুপারহিটেড স্টিম। এই যে নিচে চলে আসছে দেখেন, অ্যাডভান্টেজ 3 নম্বর পেজে, অ্যাডভান্টেজ অফ সুপারহিটেড স্টিম। এই যে 3টা পয়েন্ট পড়ছে না, এই যে 3টা পয়েন্ট এখানে আছে দেখেন, এই যে 3টা। এরপরে পড়াইছিলাম এনথালপি, এন্ট্রপি, আর এই যে এনথালপি, এটা হচ্ছে এন্ট্রপি, এটা হচ্ছে এই যে টোটাল হিট আর এনথালপি, আর হচ্ছে পড়াইছে হচ্ছে ড্রাইনেজ ফ্র্যাকশন, এই যে ড্রাইনেজ ফ্র্যাকশন, সবই শীটে আছে, বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার সবাই? হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে ওই যে প্রশ্নগুলো বাকি আছে ওইগুলো নিয়ে শেষ করে দিব। স্যার এই উইকের ল্যাব ক্লাসটা কি আপনি নেবেন? হ্যাঁ, আমি ল্যাব আমি নিব। তাহলে স্যার এই ম্যাথের ওই বেসিক গুলো আর একবার একটু দেখাই দিন। ল্যাবের সাথে আবার ম্যাথের সম্পর্ক কি? আমি ওই জন্য বললাম প্রথম দিকে ওই ক্লাস যখন আজকে অঙ্ক করাইনি এই কারণে, চ্যাপ্টার 4 কেন করাই নাই, কারণ আপনারা বুঝতেছেন বলে আমার মনে হচ্ছে না। এই জন্য ফিজিক্যাল যখন ক্লাস হবে তখন সবগুলো দেখাই দিব, ঠিক আছে? জি স্যার, এটাই ভালো হবে স্যার। হ্যাঁ, এই জন্য তো আজকে থিওরিতে চলে আসছি, কারণ এই অনলাইনে অঙ্ক করালে কোনো ভালো আউটপুট আসে না, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সিআর আমাকে হচ্ছে রোল নাম্বার গুলো দিয়ে দিয়েন হোয়াটসঅ্যাপে। সিআর কি শুনতে পাইছেন? হ্যাঁ দিয়ে দিছি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কালকে আবার 9টার সময় দেখা হবে, তখন হচ্ছে এই বলারের ওই প্রশ্নগুলো পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? এর মধ্যে ওকে আজকে স্যার। যেগুলো পড়াইলাম এই 2টা প্রশ্ন, এগুলো দেখে নিয়েন সবাই। ওকে স্যার। আর কোনো প্রশ্ন থাকলে কালকের ক্লাসে প্রশ্ন করবেন এই বলার চ্যাপ্টার সম্পর্কে, ঠিক আছে? আর অঙ্কের যে প্রশ্নগুলো আছে ফিজিক্যাল ক্লাস শুরু হলে তখন আমি সবগুলো আনসার দিব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, গুড নাইট। জি স্যার, আসসালামু আলাইকুম।